বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা নবম অধ্যায়ের আরও কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে আলোচনা করতে চাই। আজকের আলোচনার প্রথম বিষয়বস্তু হচ্ছে বোরের মডেল অনুসারে হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ শক্তির রাশিমালা নির্ণয়। বোরের মডেল অনুসারে হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ শক্তি রাশিমালা নির্ণয়। আন্ডারস্ট্যান্ড? ইলেকট্রনের উপর প্রযুক্ত কেন্দ্রমুখী বল। এখানে আমরা একটা হাইড্রোজেন পরমাণুর মডেল এঁকেছি। হাইড্রোজেন পরমাণুতে একটা প্রোটন থাকে, একটা ইলেকট্রন থাকে। ইলেকট্রনটা কক্ষপথে ঘুরতে থাকে, ঘোরার জন্য তার কেন্দ্রমুখী বলের প্রয়োজন হয়। কেন্দ্রমুখী বল হচ্ছে Fc = mv²/। আর এগুলো তোমরা ফার্স্ট পার্টে নিউটনের বলবিদ্যায় পড়ে আসছে। এগুলো নিউটনিয়ান বলবিদ্যায় কেন্দ্রমুখী বল mv²/r। আন্ডারস্ট্যান্ড? আর ইলেকট্রন এবং প্রোটনের মধ্যে স্থির তাড়িৎ বল হচ্ছে Fe = 1/4πε0 e²/r²। কুলম্বস ল প্রয়োগ করে। কুলম্বস লটা কি? 1/4πε0 × q1 q2/r²। এখানে দুইটার আধানে ই, প্রোটনের আধান ই, ইলেকট্রন আধানও ই, দুইটা গুণ দিলে হবে e²। আন্ডারস্ট্যান্ড? তাহলে 1/4πε0 × e²/r²। এই কেন্দ্রমুখী বলের যোগান দেয় স্থির তাড়িৎ বল। এই কেন্দ্রমুখী বলের যোগান দেয় স্থির তাড়িৎ বল। এই জন্য Fc = Fe। Fc = Fe। তো Fcর পরিবর্তে আমরা লিখলাম mv²/r। Feর পরিবর্তে রাখলাম 1/4πε0 × e²/r²। তাহলে v² সমান পক্ষান্তর করে আমরা পাই 1/4πε0 × e²/mr। এখান থেকে v সমান লেখা যায় e/√4πε0 mr। এখন আমরা যদি nতম কক্ষপথ বিবেচনা করি, সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে হবে vn। ভির জায়গা হবে vn, আর এর জায়গা হবে rn। আন্ডারস্ট্যান্ড? হাইড্রোজেন পরমাণুকে আমরা এখানে মডেল হিসেবে ধরেছি, কিন্তু অন্য অন্য ক্ষেত্রে এদের ব্যাসার্ধ, মনে করো যে কক্ষপথ আর একটা থাকলো, সেই ক্ষেত্রে একটা হবে r1, আর একটা r2, আর একটা থাকলো সেটা হবে r3, এরকম n সংখ্যক পর্যন্ত যেতে পারে। এই জন্য আমরা nতম কক্ষপথ বিবেচনা করেছি। আন্ডারস্ট্যান্ড? তাহলে vn = e/4/4πε0 mrn। হ্যাঁ, তা এইটা হলো তোমার বেগের রাশিমালা, nতম কক্ষপথের বেগের রাশিমালা। এখন আমরা ব্যাসার্ধ নির্ণয় করবো। আন্ডারস্ট্যান্ড? ইলেকট্রনের কৌণিক বেগ L = r×p। কৌণিক ভরবেগ L সমান, এগুলো সব ভেক্টর আছে, এই জন্য ভেক্টর L = ভেক্টর r ক্রস ভেক্টর p। আন্ডারস্ট্যান্ড? আবার p = mv লেখা যায়। তাহলে r × mv। আমি যদি মান হিসেবে লিখতে চাই, তাহলে L সমান হবে r/mv sin 90°। কারণ এখানে এই যে ইলেকট্রন যে তোমার এদিকে যাচ্ছে, ঠিক আছে, এইটা ব্যাসার্ধের সাথে সমকোণ অবস্থান করে। ইলেকট্রনটা স্পর্শক বরাবর, এর গতিবেগ হলো স্পর্শক বরাবর। কাজে এখান থেকে আমি যদি ব্যাসার্ধ আঁকি, এদের অন্তর্ভুক্ত কোণ হবে তোমার 90°। ব্যাসার্ধ আঁকলে অন্তর্ভুক্ত কোণ হবে 90°। আবার যদি মনে করি ইলেকট্রনটা এখানে যায়, এই ক্ষেত্রে যায়, তখন তার এইরকম হবে। আমি যদি এখানে ব্যাসার্ধ আঁকতে যাই, তখন এখানে হবে 90°। আন্ডারস্ট্যান্ড? এখানে হবে 90°, এইটাও 90°। তার মানে বেগ এবং ব্যাসার্ধের অন্তর্ভুক্ত কোণ 90°। কাজে rmv sin 90°, rmv sin 90°, rmv, আর এটা v, এটা rmv sin 90°। sin 90° মান 1। কাজে এটাকে লেখা যায় rmv। বোরের স্বীকার্য অনুসারে স্থায়ী কক্ষের শর্ত হলে L = nh/2π। এগুলো বোরের স্বীকার্য যখন আলোচনা করেছি তোমরা
শিখেছো। আন্ডারস্ট্যান্ড? এল সমান এন এইচ বাই টোয়াইস পাই। আন্ডারস্ট্যান্ড? এর আগে আমরা দেখেছি এল সমান আর এম ভি, এল সমান আর এম ভি, আর এল সমান পেলাম কি এন এইচ বাই টোয়াইস পাই। আর 8তম কক্ষপথের জন্য হবে এম ভি এন আর এন, এম ভি এন, এনতম কক্ষপথের এম ভি এন আর এন। আন্ডারস্ট্যান্ড? এম ভি এন আর এন। এখান থেকে আমরা লিখতে পারবো এক সমীকরণ আমরা লিখেছিলাম এম ভি স্কোয়ার বাই আর, 2 সমীকরণে এরকম 4 নম্বর সমীকরণে ভি এন সমান পেয়েছিলাম ই বাই রুট ওভার 4 পাই এপসাইলন নট এম আর। আন্ডারস্ট্যান্ড? এখন আমরা লিখতে পারবো এম ই বাই সুতরাং এম ই বাই রুট ওভার 4 পাই এপসাইলন নট এম আর এন সমান এখানে হবে ইন্টু আর এন সমান এন এইচ বাই টোয়াইস পাই, এন এইচ বাই এর ডান পাশে নিয়ে গেলাম। আন্ডারস্ট্যান্ড? ভিএন এর জায়গায় এই মানটা বসাই দিলাম, ভি আর এনটা এখানে থাকলো। আন্ডারস্ট্যান্ড? এম এইটা ভিএন এর মান বসাইলাম, আর এন পাশে। আন্ডারস্ট্যান্ড? এটাকে যদি আমরা বর্গ করি তাহলে কি হবে? বা এম স্কোয়ার ডিভাইডেড বাই এম স্কোয়ার আর এন স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট এম আর এন, 4 পাই এপসাইলন নট এম আর এন সমান এন স্কোয়ার এ স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার, এন স্কোয়ার এ স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার। তো এইখান থেকে আমরা আর এন সমান লিখতে পারবো, বা আর এন সমান আমরা লিখব এন স্কোয়ার এ স্কোয়ার এপসাইলন নট ডিভাইডেড বাই পাই এম স্কোয়ার। দুই পাশের থেকে সমান জিনিসগুলো বাদ দিয়ে আর এন এক পাশের একবার বাকিগুলো অন্য পাশে নিয়ে যাবো। আন্ডারস্ট্যান্ড? এইটা হবে তোমার সমীকরণ 5। এইটা হবে সমীকরণ 5। তাহলে এন সমান যদি 1 হয়, এন সমান যদি 1 হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখব আর ওয়ান সমান তাহলে এন স্কোয়ার মানে 1 স্কোয়ার, তাহলে এ স্কোয়ার এপসাইলন নট ডিভাইডেড বাই পাই এম স্কোয়ার। এখান থেকে আর 1 হলো প্রথম কক্ষপথের বোর কক্ষপথের ব্যাসার্ধ, আর 1 হলো বোর কক্ষপথের ব্যাসার্ধ। বোরের নাম অনুসারে বোর কক্ষপথের ব্যাসার্ধ, এইটাকে আবার এ নট দ্বারা লেখা যায়। এ নট সমান আর 1 সমান, এ নট সমান আর 1 সমান। এই মানগুলো যদি আমরা বসিয়ে দেই, এইচ এর মান এপসাইলন নট পাই এম ইলেকট্রনের ভর, ই ইলেকট্রন আধান, সেই ক্ষেত্রে আমরা আর 1 এর মান পাবো 0.53 অ্যাংস্ট্রম। 0.53 অ্যাংস্ট্রম। 1 অ্যাংস্ট্রম সমান আমরা জানি 1 অ্যাংস্ট্রম সমান
10⁻⁻10 মিটার, 10⁻⁻10 মিটার। তাহলে আমরা এখান থেকে লিখব আর এন সমান এই যে আর এন সমান এইটার মানকে যদি আমরা a স্কোয়ার এপসাইলন নট পাই এম স্কোয়ারকে যদি আমরা R1 ধরি, সেই ক্ষেত্রে আর এন সমান হবে n স্কোয়ার R1 এইটাকে আবার n স্কোয়ার a নটও লেখা যায়, n স্কোয়ার a নট, আন্ডারস্ট্যান্ড, n স্কোয়ার a নট। তো আমি এই সমীকরণটাকে 6 নম্বর সমীকরণ ধরবো, এইটাকে 6, এইটাকে ধরলাম 7 নং সমীকরণ, আন্ডারস্ট্যান্ড, 7 নং সমীকরণ। তাহলে R2 সমান আমরা পাবো, এখানে 2 বসাই দিলে, এখানে যদি n এর মান 2 বসাই তাহলে 4R1, এরকম R3 সমান হবে n স্কোয়ার 9R1, এইভাবে তোমার একটা হলো তোমার R1, আর একটা 4R1, আর একটা 9R1, এগুলো বিভিন্ন কক্ষপথের ব্যাসার্ধ। এখান থেকে আমরা লক্ষ্য করছি যে হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনের কক্ষপথ চিহ্নিত অনুমোদিত, হাইড্রোজেনের কক্ষপথের হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনের কক্ষপথ চিহ্নিত এবং অনুমোদিত। চিহ্নিত বলতে কি বোঝায়, যেমন একটা হলো R1, আর একটা 4R1, আর একটা 9R1, এগুলো চিহ্নিত এবং অনুমোদিত, মানে কক্ষপথগুলা নির্দিষ্ট কক্ষপথ ইলেকট্রন বিচরণ করবে। ইচ্ছা করলে সে নিজে কোনো কক্ষপথ তৈরি করতে পারবে না, আন্ডারস্ট্যান্ড। এখন আমরা দেখো শক্তি রাশিমালা নির্ণয় করব। শক্তি রাশিমালা, আমরা জানি শক্তিকে সাধারণত ই দ্বারা সূচিত করা হয়। কি দ্বারা? ই দ্বারা। এখানে ইলেকট্রনের মোট শক্তি En সমান, ইলেকট্রনের মোট শক্তি মোট শক্তি En সমান ইকে প্লাস ইপি। একটা হলো তোমার গতিশক্তি আর একটা বিভব শক্তি। হ্যাঁ, একটা হলো গতিশক্তি আর একটা বিভব শক্তি। এইটাকে আমি 8 নং সমীকরণ দ্বারা সূচিত করলাম, আন্ডারস্ট্যান্ড। আমরা জানি গতিশক্তি সমান হাফ mv স্কোয়ার। গতিশক্তিকে আমরা ই দ্বারা সূচিত করি ইকে সমান হাফ mvn স্কোয়ার, mvn²। এখানে আমরা vn এর মান বসাই দেব, তাহলে এটাকে লিখব হাফ m ইন্টু vn এর পরিবর্তে আমরা লিখতে পারি 1/4πε0 ইন্টু স্কোয়ার বাই mRn। এখান থেকে আমরা লিখব ইকে সমান হাফ গুণন স্কোয়ার বাই 4πε0 4πε0 আন্ডারস্ট্যান্ড। এইটা হলো তোমার 9 নম্বর সমীকরণ। আচ্ছা, এখন আমরা নিউক্লিয়াসে প্রোটনে আধানের জন্য, অর্থাৎ ই আধানের জন্য ইলেকট্রনের অবস্থানে তড়িৎ বিভব। নিউক্লিয়াসের প্রোটনে আধানের জন্য, অর্থাৎ ই আধানের জন্য ইলেকট্রনের অবস্থানে তড়িৎ বিভব, নিউক্লিয়াসে প্রোটনের আধানের জন্য নিউক্লিয়াসের
প্রোটনের আধানের জন্য অর্থাৎ ই আধানের জন্য ইলেকট্রন অবস্থানে তড়িৎ বিভব ইলেকট্রনের অবস্থানে তড়িৎ বিভব। তাহলে তড়িৎ বিভব সমান কি হবে? ভি সমান 1/4πε0, ভি সমান 1/4πε0। আমরা আগে জানতাম কিউ বাই আর, এখানে হবে তোমার E/RN, E/RN, যেহেতু আধান হলো ই আর এনতম কক্ষপথের ব্যাসার্ধ হলো RN। আন্ডারস্ট্যান্ড? নিউক্লিয়াস থেকে RN দূরত্ব অবস্থিত ইলেকট্রনের বিভব শক্তি নিউক্লিয়াস থেকে RN দূরত্বে অবস্থিত ইলেকট্রনের বিভব শক্তি, নিউক্লিয়াস থেকে RN দূরত্বে অবস্থিত ইলেকট্রনের বিভব শক্তি, RN দূরত্বে অবস্থিত ইলেকট্রনের বিভব শক্তি, বিভব শক্তি ইপি সমান ইলেকট্রন আধান গুণন বিভব। ইলেকট্রন আধান হলো -E আর বিভব হলো তোমার ভি, তাহলে আমরা এখান থেকে ইপি সমান পাইলাম মাইনাস ইভি। এখানে আমরা ভি এর মান বসাই দেব। আন্ডারস্ট্যান্ড? ভি এর মান বসাই দিলে ইপি সমান হবে তোমার 1/4πε0 E²/RN, 1/4πε0 E²/RN। এইটা হলো 10 নম্বর সমীকরণ। সুতরাং EN সমান আমরা লিখতে পারবো, EN সমান লিখতে পারবো হাফ গতিশক্তি হাফ ইন্টু 1/4πε0 ইন্টু E²/RN, E²/RN মাইনাস এখান থেকে লিখবো তোমার ইপি 1/4πε0 E²/RN। আন্ডারস্ট্যান্ড? এখন যদি আমি এটা বিয়োগ দেই, এখান থেকে এটা বিয়োগ দেই, তাইলে তুমি মনে করবা যে এটা কিন্তু বড়, যেহেতু এটা 1 আর এটা হাফ, কাজে বিয়োগ দিলে হবে হাফ 1/4πε0 ইন্টু E²/RN, এইটা হলো 11 নম্বর সমীকরণ। আন্ডারস্ট্যান্ড? E²/RN। এখন আমরা সমীকরণ 5 থেকে লিখতে পারি, EN সমান -1/2
1/4 pi epsilon naught 1/4 pi epsilon naught square pi m square into pi m square divided by n square a square epsilon naught n square a square epsilon naught। এখানে আমি যদি এটাকে গুণ দেই তাহলে পাবো মাইনাস m e to the power 4 m e to the power 4 divided by 8 n square a square epsilon naught 8 n square a square epsilon naught। এইটাকে আমি ধরলাম epsilon naught স্কোয়ার, এইটাকে আমি ধরলাম তোমার 13 নম্বর সমীকরণ। কত নাম্বার? 13 নম্বর সমীকরণ। এখন যদি আমি E1 লিখি তার মানে n এর মান যদি 1 বসাই n এর মান যদি 1 বসাই n এর মান যদি আমি 1 বসাই সেই ক্ষেত্রে তোমার E1 সমান হবে E1 সমান হবে মাইনাস m e to the power 4 divided by m e to the power 4 divided by 8 a square epsilon naught square 8 a square epsilon naught square। E1 সমান হবে m e to the power 4 8 a square epsilon naught square। আন্ডারস্ট্যান্ড? এইটা তোমার এইটা 13 নম্বর সমীকরণ En। এইটা হলো 12 নম্বর সমীকরণ 12 নম্বর, এইটা হবে তোমার 13 নম্বর সমীকরণ 13 নম্বর সমীকরণ। E1 সমান আমরা পেলাম, সুতরাং En সমান আমি লিখতে পারবো En সমান আমি লিখতে পারবো এইখানে দেখো E1 এখানে m e to the power 4 8 m e to the power 4 8 and a square epsilon, এটা পরিবর্তে লেখা যায় E1। আন্ডারস্ট্যান্ড? তাহলে তোমার এখানে লেখা যাবে E1 1/n স্কোয়ার অথবা 1/n স্কোয়ার E1 1/n স্কোয়ার ইন্টু দিতে পারো এখানে E1। আন্ডারস্ট্যান্ড? এখন যদি n এর মান যদি 2 হয় সেই ক্ষেত্রে E2 সমান লেখা যাবে 1/4 E1। সেই ক্ষেত্রে E3 সমান লেখা যাবে 1/9 E1 সুতরাং শক্তি চিহ্নিত, এখান থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি শক্তি চিহ্নিত। একটা হলো তোমার E1, আর একটা হলো 1/4 E1, আর একটা হলো 1/9 E1। প্রত্যেকে আলাদা আলাদা। আন্ডারস্ট্যান্ড? এই কারণে এখান থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে শক্তি চিহ্নিত। এখন আমরা E1 এর মান কত হবে এটা দেখব। এই মানগুলো আমরা বসিয়ে দেই। A1 সমান এখানে m হলো তোমার ইলেকট্রনের ভর, E হলো ইলেকট্রনের আধান। ইলেকট্রনের ভর কত? এগুলো মানগুলো তোমার বসাই দেবে। ইলেকট্রন ভোল্ট তোমাদের জানা আছে, E এর মান জানা আছে, প্লাঙ্কস কনস্ট্যান্টের মান জানা আছে, এপসাইলন নটের মান জানা আছে। মানগুলো বসিয়ে দিলে তুমি পাবা 2.17 ইন্টু 10 to the power minus 18 জোল 10 to the power minus 18 জোল। এইটাকে যদি ইলেকট্রন ভোল্টে নিতে চাও তাহলে তোমাকে 1.17 ইন্টু 10 to the power minus, এইটাকে ভাগ দিতে হবে 1.6 ইন্টু 10 to the power minus 19 10 to the, কারণ আমরা জানি 1.6 ইন্টু 1.6
1.6 ইন্টু 10⁻19 জোল, 10⁻19 জোল সমান 1 ইলেকট্রন ভোল্ট। এটা খেয়াল রাখবে, এটা প্রায় লাগবে। 10⁻, সমান 1 ইলেকট্রন ভোল্ট, 1 ইলেকট্রন ভোল্ট। এই মানটা তোমরা খেয়াল রাখবে। তাহলে জোলকে যদি ইলেকট্রন ভোল্টে নিতে চাও, সেই ক্ষেত্রে 1.6 ইন্টু 10⁻19 দিয়ে ভাগ দিতে হবে। তখন এটা হয়ে যাবে ইলেকট্রন ভোল্ট, ইলেকট্রন ভোল্ট। এই ইলেকট্রন ভোল্ট, এটাকে ভাগ দিলে আমরা পাবো -13.6 ইলেকট্রন ভোল্ট, 13.6 ইলেকট্রন ভোল্ট। এইটাকে বলা হয় হাইড্রোজেন পরমাণুর ভূমি অবস্থার শক্তি। এটাকে বলা হয় হাইড্রোজেন পরমাণু ভূমি অবস্থার শক্তি। তার মানে হাইড্রোজেন পরমাণু থেকে একটা ইলেকট্রনকে যদি তুমি ওইখান থেকে বিচ্ছিন্ন করতে চাও, তাহলে 13.6 ইলেকট্রন ভোল্ট শক্তির প্রয়োজন। আন্ডারস্ট্যান্ড? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা শক্তি স্তর বা এনার্জি লেভেল নিয়ে কথা বলতেছি। আন্ডারস্ট্যান্ড? তোমরা এখানে একটা চিত্র দেখেছ। এই চিত্রের মধ্যে হাইড্রোজেন পরমাণু শক্তি স্তর সমূহ দেখানো হয়েছে। মানে হাইড্রোজেন পরমাণু একটা মডেল ধরে আমরা একটা চিত্র এঁকেছি। হাইড্রোজেন পরমাণু শক্তি স্তর সমূহ ভূমি অবস্থার শক্তি -13.6 ইলেকট্রন ভোল্ট, ভূমি অবস্থার শক্তি -13.6 ইলেকট্রন ভোল্ট। এবং সেই অবস্থায় সেই শক্তিকে আমরা E1 দ্বারা সূচিত করি। আন্ডারস্ট্যান্ড? এরপরে 2, 3, 4, 5 যখন শক্তি স্তর অসীম হয়, সেই ক্ষেত্রে শক্তির মান হয় 0। সেই ক্ষেত্রে শক্তির মান হয় 0। পরমাণু ইলেকট্রনগুলো শক্তির কতগুলো সুনির্দিষ্ট মান থাকতে পারে, এই মানগুলোকে পরমাণু শক্তি স্তর বলা হয়। পরমাণুর ইলেকট্রনগুলোর শক্তির কতগুলো সুনির্দিষ্ট মান থাকতে পারে। যেমন মনে করো, এ হলো প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ। এই প্রত্যেকটি কক্ষপথের সুনির্দিষ্ট মান থাকতে পারে। আন্ডারস্ট্যান্ড? ধরো এখানে প্রথম কক্ষপথ, এর একটা সুনির্দিষ্ট মান থাকবে। দ্বিতীয় কক্ষপথ, এর শক্তির একটা সুনির্দিষ্ট মান থাকবে। তৃতীয় কক্ষপথ, এই কক্ষপথের ইলেকট্রনগুলো সুনির্দিষ্ট মান থাকবে। আন্ডারস্ট্যান্ড? এবং একই পদার্থের পরমাণুর শক্তি স্তরগুলোর মান একই রকম হবে। ধরো এখানে একটা অক্সিজেন পরমাণু, এর প্রথম কক্ষপথে ইলেকট্রনের শক্তি যা হবে, দ্বিতীয় কক্ষপথেও তাই হবে, তৃতীয় কক্ষপথেও তাই। বিভিন্ন পরমাণুর ক্ষেত্রে বিভিন্ন রকম হবে, বিভিন্ন পরমাণুর ক্ষেত্রে বিভিন্ন রকম হবে। আন্ডারস্ট্যান্ড? পরমাণু শক্তি, এদেরকে বলা হয়, এই মানগুলোকে পরমাণু শক্তি স্তর বলা হয়। কোনো নির্দিষ্ট মৌলের সকল পরমাণু শক্তি স্তরের একই রকম সেট থাকে। কোনো নির্দিষ্ট মৌলের সকল পরমাণুর শক্তি স্তরের একই রকম সেট থাকে, যেটা আমি বললাম আর কি। ধরো অক্সিজেন পরমাণু অথবা কার্বন পরমাণু আছে, সেই ক্ষেত্রে প্রথম কক্ষপথে শক্তির মান যা হবে অক্সিজেনের জন্য একটা পরমাণু, দ্বিতীয় ক্ষেত্রে তাই হবে, তৃতীয় ক্ষেত্রেও তাই হবে, মানে বিভিন্ন পরমাণুর ক্ষেত্রে। কিন্তু যদি অক্সিজেন এবং কার্বন অথবা নাইট্রোজেন হয়, সেই ক্ষেত্রে দেখবে যে এদের মানের তারতম্য হবে। আন্ডারস্ট্যান্ড? স্তরের এরকম সেট থাকে। এটি হলো মৌলের বৈশিষ্ট্য। এর অর্থ হলো অন্য অন্য মৌলের জন্য শক্তি স্তরের সেট পৃথক থাকবে, শক্তি স্তরের সেট পৃথক থাকবে। কোনো পরমাণুর বিভিন্ন শক্তি স্তরের শক্তি তরঙ্গ বলবিদ্যা ব্যবহার করে বের করা যায়। কোনো পরমাণুর বিভিন্ন স্তরের শক্তি পরমাণুর তরঙ্গ বলবিদ্যা ব্যবহার করে বের করা যায়। হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে বোর মডেল ব্যবহার করে শক্তি স্তরের শক্তি বের করা যায়। এখন পরমাণু শক্তি স্তরকে চিত্র অনুভূমিক রেখায় অনুক্রম দ্বারা নির্দেশ করা হয়। শক্তি স্তরকে এই যে অনুভূমিক, এগুলো হলো অনুভূমিক, মানে ভূমির সমান্তরাল যারা, এদেরকে বলা হয় আনুভূমিক, আনুভূমিক রেখা দ্বারা নির্দেশ করা হয়। চিত্রে হাইড্রোজেন পরমাণু শক্তি স্তরের চিত্র দেখানো হয়েছে। হাইড্রোজেনের শুধু একটি ইলেকট্রন থাকে, হাইড্রোজেনের শুধু একটি ইলেকট্রন থাকে। আমরা চিত্রটা আগে গেছিলাম একবার, এরকম আর কি। কেন্দ্রে থাকে তোমার প্রোটন, প্রোটনের
বা নিউক্লিয়াসের আধান ধনাত্মক, আন্ডারস্ট্যান্ড। আর কক্ষপথে থাকে কি ইলেকট্রন, কক্ষপথে থাকে ইলেকট্রন, এইখানে থাকে প্রোটন, আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, তাহলে তোমার হাইড্রোজেনের শুধু একটি ইলেকট্রন থাকে যা সাধারণত সর্বনিম্ন শক্তি স্তর দখল করে থাকে। এই স্তরের শক্তির মান হলো -13.6 ইলেকট্রন ভোল্ট, -13.6 ইলেকট্রন ভোল্ট। ইলেকট্রনটি যখন এই শক্তি স্তরে থাকে তখন পরমাণু ভূমি অবস্থায় রয়েছে বলা যায়। হ্যাঁ, যখন হাইড্রোজেন পরমাণু বা যে কোনো পরমাণুর ক্ষেত্রে যখন প্রথম স্তরের শক্তি নির্ণয় করা হয় সেটাকে বলা হয় ভূমি অবস্থার শক্তি, সেটাকে বলা হয় ভূমি অবস্থার শক্তি। এর মান হয় সর্বনিম্ন। কোনো পরমাণু যদি কোনো না কোনোভাবে শক্তি শোষণ করে অন্য কোনো পরমাণুর সাথে সংঘর্ষে লিপ্ত হয় অথবা তাড়িৎচুম্ব বিকিরণ শোষণ করে যদি উত্তপ্ত হয়, তাহলে ইলেকট্রনটি একটি উচ্চ শক্তি স্তরে উঠে যেতে পারে। মনে করো এখানে একটা ইলেকট্রন আছে, কোনো কারণে যদি উত্তেজিত হয় সেটা এখানে চলে আসবে, মানে উচ্চ শক্তি স্তরে চলে যাবে। অথবা এখানে একটা ইলেকট্রন আছে, সেটা তৃতীয় স্তরে চলে আসবে, ঠিক আছে। মানে এক কক্ষপথ থেকে অন্য কক্ষপথ তখনই আসবে যদি কোনো কারণে পরমাণুটি এক্সাইটেড বা উত্তেজিত হয়, আন্ডারস্ট্যান্ড। এইটাকে বলা হয় উত্তেজিত অবস্থা। কী অবস্থা? এটাকে বলা হয় পরমাণুর, এবং এই ক্ষেত্রে পরমাণুটি অস্থিতিশীল হয় এবং এই সময়টা এসে যে এই ইলেকট্রনটা এখান থেকে এখানে চলে আসবে, এটা খুব সামান্য সময়ের জন্য। এই সময়টা হচ্ছে 10⁻⁻8 সেকেন্ড, খুবই কম সময়। এই সময় পরে সে আবার আগের অবস্থানে ফিরে আসবে, আন্ডারস্ট্যান্ড। ইলেকট্রন যে শক্তি শোষণ করেছিল তা তাড়িৎচুম্বক বিকিরণ রূপে নির্গত হবে। প্রতিটি শক্তি স্তরে কোয়ান্টাম সংখ্যা n দ্বারা নির্দেশ করা হয়। সর্বনিম্ন শক্তি স্তরের জন্য n এর মান 1, পরবর্তী স্তরের জন্য n এর মান 2, তার পরবর্তী স্তরের জন্য n এর মান 3। এইভাবে n যখন ইনফিনিটি হবে সেই ক্ষেত্রে শক্তির মান হবে 0। কোনো ইলেকট্রন উত্তেজিত হয়ে যদি সে পরবর্তী স্তরে ওঠে সেই ক্ষেত্রে পরমাণুর আবদ্ধ থাকে না, মানে ইনফিনিটি অবস্থায় পরমাণুতে ইলেকট্রন আবদ্ধ থাকবে না, আন্ডারস্ট্যান্ড। কোনো পরমাণু একটি ইলেকট্রন হারালে তা আয়নিত হয়ে যায়। কোনো পরমাণু যখন একটি ইলেকট্রন হারাবে তখন তাকে বলা হয় আয়নিত অবস্থা। ভূমি অবস্থা থেকে কোনো হাইড্রোজেন পরমাণুকে যদি আয়নিত করতে হয় তাহলে 13.6 ইলেকট্রন ভোল্ট শক্তির প্রয়োজন। 13.6 ইলেকট্রন ভোল্ট শক্তির প্রয়োজন, আন্ডারস্ট্যান্ড। এখন আমরা হাইড্রোজেন পরমাণু থেকে বিকীর্ণ শক্তির বা নির্গত ফোটনের কম্পাঙ্ক বের করবো। তোমরা একটু খেয়াল করো, আন্ডারস্ট্যান্ড। হাইড্রোজেন পরমাণু থেকে বিকীর্ণ শক্তি বা নির্গত ফোটনের কম্পাঙ্ক, বিকীর্ণ শক্তি বা নির্গত ফোটনের কম্পাঙ্কের রাশিমালা বের করব। কম্পাঙ্ক, আন্ডারস্ট্যান্ড। হাইড্রোজেন পরমাণু থেকে বিকীর্ণ শক্তি বা নির্গত ফোটনের কম্পাঙ্ক। এখন n2 কোয়ান্টাম সংখ্যার শক্তি স্তর থেকে n1 কোয়ান্টাম সংখ্যার নিম্নতম শক্তি স্তরে যদি ইলেকট্রন যায় সেই ক্ষেত্রে নির্গত ফোটনের কম্পাঙ্ক যদি f হয় তাহলে বোরের কার্য অনুসারে hf সমান En2 মাইনাস উচ্চতর কক্ষপথের শক্তি মাইনাস নিম্ন স্তরের কক্ষপথের শক্তি, আন্ডারস্ট্যান্ড। এখন আমরা এই মানগুলো আমরা En2 En1 মান আমরা বসিয়ে দেব। এগুলো আমরা আগে বের করেছি। -me⁴ ডিভাইডেড বাই 8 epsilon naught square a square epsilon naught square a square r2 square মাইনাস আবার মাইনাস me⁴ ডিভাইডেড বাই 8 epsilon naught square a square r1 square। আর নিচে হবে তোমার নিচে হবে
এইচ। আন্ডারস্ট্যান্ড? এখন আমরা যদি এইটার থেকে বিয়োগ দেই তাহলে এটা মাইনাসে মাইনাসে প্লাস, আমি যদি এখান থেকে কমন নেই সেই ক্ষেত্রে হবে তোমার এম ই টু দি পাওয়ার 4, এম ই টু দি পাওয়ার 4, এইটা আগে চলে আসবে মাইনাসে মাইনাসে প্লাস 8 এপসাইলন স্কোয়ার, 8 এপসাইলন স্কোয়ার, এরপর তোমার এইচ কিউব হবে, এইচ কিউব। আন্ডারস্ট্যান্ড? এইচ কিউব। আর এখানে হবে 1 বাই, এটা আগে চলে আসবে 1 বাই 1/r1 স্কোয়ার, 1/r1 স্কোয়ার, 1 বাই, আমি যদি এটাকে আর এন ধরি, R2 না ধরে আর এন ধরি, আর n2 স্কোয়ার, এ স্কোয়ার n2 স্কোয়ার, এই স্কোয়ার, এটাকে আমরা n2 স্কোয়ার ধরব, n2 স্কোয়ার, যে দ্বিতীয় কক্ষপথ n1 স্কোয়ার, n1 স্কোয়ার, তাইলে এটা আগে চলে আসবে 1 বাই n1 স্কোয়ার মাইনাস 1 বাই n2 স্কোয়ার, 1 বাই n2 স্কোয়ার। একটি বিকিরণের কম্পন সংখ্যা হচ্ছে ওই বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্যের বিপরীত সংখ্যা। একটি বিকিরণের কম্পন সংখ্যা হচ্ছে, একটি বিকিরণের কম্পন সংখ্যা হচ্ছে ওই বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্যের, ওই বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক বিপরীত সংখ্যা, বিপরীত সংখ্যা, অর্থাৎ শূন্য স্থানে একক দৈর্ঘ্যের তরঙ্গের সংখ্যা, অর্থাৎ শূন্য স্থানে একক দৈর্ঘ্যের তরঙ্গের সংখ্যা এফ বার সমান 1 বাই ল্যামডা, 1 বাই ল্যামডা। ল্যামডা আমরা জানি কি সি সমান এফ ল্যামডা, সি সমান এফ ল্যামডা, তাহলে ল্যামডা সমান করবে সি বাই এফ। তো এটার মান বসাই, তাহলে উপরে যাবে এফ, নিচে আসবে সি, উপরে যাবে এফ, নিচে আসবে সি। তাহলে আমরা লিখব সুতরাং এফ বার সমান 1 বাই ল্যামডা, এখানে আমরা এফ এর মান বসাই দেবো। এখানে যে মানটা পেলাম, এখানে এফ সমান যেটা পেলাম, এফ সমান, সুতরাং এফ সমান, এফ এর মানটা এখানে আমরা বসাই দেব। বসাই দিলে পাবো এম ই টু দি পাওয়ার 4, এম ই টু দি পাওয়ার 4, 8 এপসাইলন নট স্কোয়ার সি এইচ কিউব, 8 এপসাইলন নট স্কোয়ার সি এইচ কিউব, 8 এপসাইলন নট স্কোয়ার সি এইচ কিউব। আন্ডারস্ট্যান্ড? এর সাথে 1 বাই n1 স্কোয়ার, 1 বাই n2 স্কোয়ার। হ্যাঁ, এই মানটা বসাই দিলাম। এই যে এফ এর মানটা এখান থেকে, এই এফ এর মানটা আমি এখান থেকে ওখানে বসাই দিলে এরকম একটা সমীকরণ পাবো। আন্ডারস্ট্যান্ড? এখানে এটাকে বলা হয় রিডবার্গ ধ্রুবক। এই যে এম ই টু দি পাওয়ার 4, এম ই টু দি পাওয়ার 4, এম ই টু দি পাওয়ার 4, 8 এর নৈর্বিক থেকে আসতে পারে এটা, সি এইচ কিউ, এটাকে বলা হয় রিডবার্গ ধ্রুবক। এর মান হইতেছে তোমার 1.097 ইন্টু 10 টু দি পাওয়ার
7 মিটার ইনভার্স, 10⁻⁷ মিটার ইনভার্স রিডবার্গ ধ্রুবক বলা হয়। তাহলে আমরা এখান থেকে কম্পাঙ্কের রাশিমালা পেলাম, ঠিক আছে, কম্পাঙ্কের রাশিমালা পেলাম, তারপরে একক দৈর্ঘ্যের তরঙ্গের সংখ্যা পেলাম, রিডবার্গ ধ্রুবক পেলাম। আন্ডারস্ট্যান্ড? আজকের মতো ক্লাস এখানেই শেষ। ইনশাআল্লাহ আগামীতে আবার সাক্ষাৎ হবে। আল্লাহ হাফেজ।